আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। যুক্তরাষ্ট্রের সাথে আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে নৈশভোজ শেষে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাতে নিজ বাসায় ডোনাল্ড লুর সাথে নৈশভোজ শেষে একথা জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অনানুষ্ঠানিক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টার গুলশানের বাসায়। তিনি সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। এ সময় সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে ব্রিফিংয়ে সালমান এফ রহমান জানান, দুদেশের সম্পর্কের উন্নয়নের ব্যাপারে তাদের কথা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই, যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি, আমরা তাই চাই। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে ডোনাল্ড লু বৈঠক করেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে গণহত্যা সমর্থন করে না বলে ডোনাল্ড লু বৈঠকে মন্তব্য করেছেন, এমনটা জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে এগিয়ে আসা যায়, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। সো উনরাও বলেছেন যে উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে, সেখানটার নাগরিকরাও অনেক ধরনের প্রতিরোধ করছেন। সো ইউএস ওই জায়গা থেকে সে সরে আসতে। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ঢাকায় আসেন ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কারো ওপর নির্ভর করে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মঙ্গলবার বিকেলে গুলশানে সমমনা কয়েকটি দলের সঙ্গে নির্দলীয় সরকারের ইস্যুতে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা শেষে এসব কথা বলেন ফখরুল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে সর্বাত্মক আন্দোলনের ব্যর্থতা ও নতুন করে আন্দোলনের বিষয়ে সমমনা 63টি দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপি বৈঠক করে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ইতিহাস বলে বিদেশি শক্তি নয়, দেশের জনগণের শক্তিতেই আন্দোলনে সফলতা এসেছে। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে আন্দোলনের স্বরূপ নির্ধারণ করা হবে। চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। প্রেস ক্লাবে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রয় মন্তব্য করেছেন, বিদেশি শক্তির উপর নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন স্যাংশন ও দেশটির ভিসা নীতি নিয়ে বাংলাদেশ পরোয়া করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশ কাউকে দাওয়াত করে আনেনি, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তামজিদ সুমনের রিপোর্ট।
তাকে দিয়ে প্রশ্ন করার। নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মেট্রো রেলের ভ্যাটের বিষয়ে কাদের বলেন 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত হবে না। বিআরটি প্রকল্পের সুবিধা সাধারণ জনগণ পেতে শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে বিআরটিসি বাস সার্ভিস চালু করতে বিদেশ থেকে বাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের কাছে ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাব দেব। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। বিএনপি প্রসঙ্গে কাদের বলেন, কোনো ইস্যু না পেয়ে ভারতীয় পণ্য বর্জনের ব্যর্থ আন্দোলনের চেষ্টা করছে বিএনপি। সম্প্রতি ঢাকায় বিএনপির 2টি সমাবেশই ফ্লপ হয়েছে দাবি করে তিনি বলেন, দলটির নেতাদের উপর তাদের কর্মীদের আস্থা নেই বলেই কর্মীরা তাদের সমাবেশে যান না। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে। এটা একটা উদ্ভট চিন্তা। 15 বছর কেটে গেল, আন্দোলন তো হলো, এখন এটা তাদের দিবার স্বপ্ন। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সড়কের শৃঙ্খলা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, সড়ক ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের প্রজেক্ট ভালোভাবে বাস্তবায়ন করতে পারলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রি করা সহ হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে হজ যাত্রীদের নিকট থেকে কোরবানির অর্থ না নেবার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের জারি করা পত্রে। এছাড়া হজ যাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠানো সহ কতিপয় বিষয়ে হজ এজেন্সিগুলোকে হুঁশিয়ার করা হয়েছে। গত 12 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় জুম প্ল্যাটফর্মে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের জেদ্দা এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান ঘানামের সাথে সভা শেষে এসব নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভায় সৌদি আরবের পক্ষ থেকে হজ এজেন্সি কর্তৃক ফ্লাইট ডেটা সঠিকভাবে ও নিয়মিত সৌদি ই হজ সিস্টেমে এন্ট্রি না দেয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। বিশ্বকাপের দল ঘোষণা প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পুরো ফিট না হয়েও সহ অধিনায়ক হিসেবে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। মূল পর্ব খেলার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে পাওয়া যাচ্ছে না তাসকিনকে। ফিট না হলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে কপাল খুলবে আরেক পেসার হাসান মাহমুদের। রিপোর্ট কুশল ইয়াসেরের। মিরপুরে বিসিবি কার্যালয়ে টি-20 বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন, সৌম্য, তানজিদ তামিম থাকছেন উদ্বোধনী ব্যাটারি হিসেবে। অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী ও তাওহিদ হৃদয় রয়েছেন মিডল অর্ডারে। পেসার হিসেবে থাকছেন শরীফুল, মুস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিব। রিজার্ভে রয়েছেন হাসান মাহমুদ ও বামহাতি ব্যাটার আফিফ হোসেন। পাঁজরের চোট পাওয়ায় তাসকিনের সেরে উঠতে 2 সপ্তাহের মতো সময় লাগায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবেন না তিনি। বিশ্বকাপেও যদি তাসকিন খেলতে না পারেন, বিকল্প হিসেবে রয়েছেন হাসান। এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে। এদিকে স্পিনার হিসেবে সাকিবের সঙ্গী হচ্ছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক। টি-20 ওয়ার্ল্ড কাপ এটা,
তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটের। তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ খেলতে বুধবার রাতে বিমানে চড়বে টিম বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে লাল সবুজদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 6 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 30 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারতীয় একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। গত 4 মে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানিকারকরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে, আর রপ্তানিতে আরোপিত 40% শুল্কও প্রত্যাহার করেনি। এই দুই কারণে লোকসান হবে এমন ভয়ে গত 10 দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়নি। তবে গেল কয়েকদিনে দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানি করা হচ্ছে বলে জানান বন্দরের আমদানিকারকরা। তারা আরও জানান, পেঁয়াজ আমদানি কেজি প্রতি খরচ হচ্ছে 70 টাকা। এর মধ্যে সব খরচ রয়েছে। লোকসান না হলে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখা হবে। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে আইএলওর সুপারিশ থাকলেও 15% সম্মতি নেবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর বিশেষজ্ঞ প্রতিনিধির সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি। জানান, মালিক, শ্রমিক ও সরকার সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে। মন্ত্রী বলেন, আইএলও সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। ভবিষ্যতে আইন উন্নয়নের সুযোগ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। আইএলওর কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান মন্ত্রী। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও সবুজ জলবায়ু তহবিল বা জিসিএফ এর বৈষম্যমূলক আচরণের কারণে অর্থ সুবিধা পেতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে, প্রয়োজনীয় অর্থ সহায়তা না দিয়ে সুকৌশলে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক এই সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু তহবিলের সুবিধা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফ এর অর্থ সহায়তার নীতি বৈষম্যমূলক ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জাতীয় প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।